বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। এরই মধ্যে গা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছেন ৪৫ বছর পর গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। জিজ্ঞাসাবাদে এই খুনি বর্ণনা করেছেন ইতিহাসের অন্যতম আলোচিত হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। জিয়াউর রহমানকে প্রথমে কে গুলি করেন, লাশ প্রথমে কে বা কারা সরিয়েছিল, কিভাবে মরদেহ ট্রাকে বা অন্য কোথাও নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে ঘাতকরা কিভাবে কার সাহায্যে পালিয়ে গিয়েছিল, সবকিছু হুবহু বিবরণ তিনি দিয়েছেন। তবে কিছু ক্ষেত্রে তিনি নিজেকে আড়াল বা হাইড আউট করার চেষ্টাও করেছেন। অনেক কিছু তিনি স্বীকার করেছেন। আমি কাজী মাহবুবুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। দীর্ঘ ইতিহাসের একটি দীর্ঘ রহস্য বা সত্য অনেক বছর পর চাপা ছিল, সেই জিনিসটা আবার বেরিয়ে এসেছে। একটি আলোচনা সবসময় ছিল যে আসলে কারা এই ঘটনার পেছনে ছিল, কেনই বা এই হত্যাকাণ্ড। আরও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো সেই উত্তরগুলো। প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, আসলে কি মনে হয় আপনার কাছে? আপনাকে ধন্যবাদ এবং একুশে টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বিষয়টা হলো, আপনি যেভাবে শিরোনাম করেছেন আগে এবং পরে, এই আগেটা ব্যাখ্যা করলে আমরা অনেক ক্লু পেয়ে যাই যে হত্যাকাণ্ডের আগে কি। হত্যাকাণ্ডের আগে হলো, ধরেন আপনি 1971 থেকে 72 সাল পর্যন্ত যে অত্যাচার চলছে বাংলাদেশে, যে অবিচার চলছে, আপনি যেটা দেখলেন গত 15 বছর ফেসিবাদ কর্তৃত্ববাদ, যে একজন সামরিক কর্মকর্তা বলেন যে তার হাতে গুলি করে গুলির ব্রেনটা লাগলে তার এক ধরনের শিহরণ অনুভূত হয়, সেই রকম বা তার কাছাকাছি লেভেল। তখন তো হয়তো গত আমলে সিলেক্টিভ ওয়েতে কাজ করেছেন, যাদেরকে মারলে, যাদের খুন করলে, যাদের গ্রেফতার করলে সরকার স্থায়ী হয়। কিন্তু স্বাধীনতার পর থেকে 75 পর্যন্ত ওই সময়টায় শুধু বিরোধী শক্তিকেই না, একটা সামাজিক অনাচার চলছিল পুরো সোসাইটিতে। এই আলাপটা কিন্তু বাজারে আসছেই না, এই আলোচনাটা আসতেছে না। সেই যে একটা পতনমুখ পরিস্থিতি, যেখানে মানুষ একটা বিরাট আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করলো, পাকিস্তানি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য মুক্তিযুদ্ধ করলো, মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকারদের অত্যাচারিত হলো, এবং পরবর্তীতে আবার ভারত আমাদের অনেক সম্পদ নিয়ে চলে গেল। এরপরে আমাদের নিজেদের সরকার আসলো, সেই সরকার আমাদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেই যে এক পাকিস্তানি শাসন, তারপরে মুক্তিযুদ্ধের এক চরম কষ্টকর সময় এবং আমাদের দীপ্ত যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার অর্জন খুব লিমিটেড একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু রাষ্ট্রটা যে কারণে চেয়েছিলাম সেই কারণ অর্জন হয়নি। তারপরে চলছে নতুন অত্যাচার। এই প্রেক্ষিতে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি দরকার ছিল, মানুষটা আকাঙ্ক্ষা করছিল যে কেউ আসবেন, হয়তো দেশটাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন। তো তখন বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে ওনার একবার স্বাধীনতার সময় তার যে ভূমিকা, মুক্তিযুদ্ধের জন্য আহ্বান, ঘোষণা, সেই আমরা যখন 25 তারিখের পরে দিক বিদিক ছোটাছুটি করছি, কোনো আমাদের অবস্থান নাই, তখন যে তিনি ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করলেন। এবং সারা পৃথিবীতে সামরিক বাহিনীতে মাধ্যমে তো আপনি ঘোষণা করতে হবে যুদ্ধ তো ঘোষণা না করলে যুদ্ধ হয় না। এই যে একটা যেহেতু উনি মেজর ছিলেন, সামরিক বাহিনীর এক জায়গায় একটা স্টেশনের দায়িত্বে ছিলেন, সেখান থেকে যখন যুদ্ধটা ঘোষণা করেন, ইম্পর্টেন্ট জায়গা যেখানে বেতার আছে, কালুরঘাট, অনেকগুলো কনটেক্সটও তাকে ওই সময়ের প্রেক্ষিতে আমাদের সুবিধা হয়েছে। যিনি 71 সালেও এক সময় আমাদের জন্য হঠাৎ করে একজন জুনিয়র অফিসার আমাদের পক্ষ হয়ে এক ধরনের ত্রাতা হয়ে দাঁড়ালেন। আবার দেখা গেল যে 75 পরবর্তী এই যে 72 থেকে 75 এই লম্বা সময়ে যে কষ্ট মানুষ করেছে রক্ষী বাহিনীর অত্যাচার, সে তারপরে আবার যখন একটা পরিস্থিতি তৈরি হলো, যে পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে টেনে তোলা যায়, ভিশন দেখানো যায়, স্বপ্ন দেখানো যায়, যে স্বপ্নগুলো মানুষ মুছে যাচ্ছিল, সেই স্বপ্ন দেখিয়েছেন। এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করা, জাতীয়তাবাদী শক্তিতে রূপান্তরিত করা। আমাদের হিল ট্যাক্সের লোকজন যখন আমরা বাঙালি বললাম, তারা যে নিজেদের নিতে পারলো না, এই যে সবার মধ্যে একটা ইনক্লুসিভ রাজনীতি, যখন আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করলো, সেই আওয়ামী লীগ নিজে নিষিদ্ধ করেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।
তার পুনরুজ্জীবন ঘটানো, যারা আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছে জামাতের পুনরুজ্জীবন ঘটানো। তো এই সব কিছু মিলিয়ে তখন তো কোনো রাজনৈতিক দল নাই, তো সবাইকে রাজনীতি করতে দেওয়া, সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বাংলাদেশি হতে সুযোগ দেওয়া, এবং বাংলাদেশে আজকে যেভাবে অর্থনৈতিক শক্তি, বিশেষ করে আমাদের গার্মেন্টস, আমাদের ঔষধ শিল্প, যেগুলো আমাদের ভিশন এখন আমাদেরকে আমার জনশক্তি, এই সবগুলো কিন্তু একটা আজকে অনেকেই বলছে না নতুন বাংলাদেশ 5 আগস্টের পরে, এটাও আমাদের একটা বড় স্বপ্ন ছিল। আমরা যারা 5 আগস্টের কেন্দ্র করে লড়াই করেছি, যারা গত 17 বছর রাস্তায় ছিলাম এবং যারা 5 আগস্ট কেন্দ্র করে পুরো লম্বা সময় ধরে প্রতিদিন রাস্তায় গিয়েছি, তাদের আবার একটা স্বপ্ন তৈরি হয়েছিল ফেসিবাদ থেকে, কর্তৃত্ববাদ থেকে মুক্তি পাওয়া স্থায়ীভাবে। এই নতুন বাংলাদেশ আসলে নির্মাণ করে ফেলেছিলেন একটা স্টাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেইটাকে সাস্টেইন করতে না দেওয়ার পিছনে, সাস্টেইন করতে না দেওয়ার কোনো লক্ষ্য কারোর ছিল কিনা, ওই যে আগে বললেন না আপনি, এই বাংলাদেশ হতে দেওয়া যাবে না, এটা কেউ চেয়েছিল কিনা। এবং আপনি দেখেন, আমি আপনাকে কয়েকটা ক্লু দিতে পারি। এরশাদ যখন ক্ষমতায় আসলো, সবাইকে ফাঁকি দিয়ে 88 নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ চলে গেল। কি সখ্য এরশাদের সাথে আওয়ামী লীগের, শেখ হাসিনার। আবার দেখেন, লম্বা সময় কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠা করলো আওয়ামী লীগ। কি সখ্য এরশাদের, জিএম কাদেরের, রওশন এরশাদের, যে তারা আবার এই 15 বছর মানুষ একটা ভোট দিতে পারে না, কথা বলতে পারে না। 3টা নির্বাচন হলো, মানে চরম খারাপ নির্বাচন, কিন্তু জাতীয় পার্টির কোনো শব্দ নাই। আজকে এই যে জাতীয় পার্টি আওয়ামী লীগের এই সখ্য, প্রায় 24 বছরের কর্তৃত্ববাদী শাসনে ছিলাম আমরা, গত 54 বছরে 24 বছর কর্তৃত্ববাদের শাসনে ছিলাম। এই 24 বছর টাইম আমাদের জীবন থেকে, জাতীয় জীবন থেকে, প্রত্যেকটা নাগরিক জীবন থেকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সখ্য। ঐতিহাসিক পরিক্রমা এটা দেখা লাগবে যে এই সখ্য কেন তৈরি হয়েছিল, এই সখ্যের পিছনে কারা আছে, এটা দেশীয় শক্তি, আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তি, কোথায় এটা লুকায়িত আছে, কারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা বারবার এই কথা অনেকের কাছ থেকে শুনেছি, ষড়যন্ত্র। আসলে ষড়যন্ত্রকারীরাই ষড়যন্ত্র বলে কিনা কি জানে, দেখতে হবে এই ঘটনার পিছনে আসলে কী ছিল। আমি এই জন্য আজকে প্রথম আলোতে আমার লেখা কিন্তু আমি 2টা বিষয় ক্লিয়ারলি বলেছি। একটা হলো যে তদন্তটা যেন একটা তদন্তকারী সংস্থা দিয়ে না হয়, এর মধ্যে যেন একটা আমাদের যতগুলো এক্সপার্ট টিম আছে এর মধ্যে একটা কম্বিনেশন যেন করা হয়, যেন বহুমুখী উত্তর আসে। আর দ্বিতীয়ত হলো এই ঘটনার একটা সামাজিক উদ্ঘাটন দরকার। আমি এই জন্য প্রস্তাব করেছি একটা স্বাধীন কমিশনের, যে কমিশনটা নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির সম্পদ না শুধু, বা তারেক রহমানের পিতা শুধু তাই নয়, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের একজন রাষ্ট্রপতি যিনি এতটা সাফল্যের সাথে বাংলাদেশকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতিতে ইম্পর্টেন্ট করে তুললেন, দেশীয় মৃৎশিল্পগুলোকে চাঙ্গা করলেন, বেসরকারীকরণ থেকে আমাদের মুক্তি দিলেন, যেখানে আমরা কোটি কোটি টাকা লস দিচ্ছিলাম, বাংলাদেশের মানুষকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিলেন। এই নতুন বাংলাদেশ নির্মাণ করার ক্ষেত্রে অল্প কয়েকদিন 4-5 বছরের মধ্যেই বাধাগ্রস্ত করলো কে, কেন, সেটা বাংলাদেশের মানুষের, আমার কিন্তু আমি নাগরিক হিসেবে মনে করি সরকারের কাছে আমার দাবি যে আমি এটা জানতে চাই। এবং এই জানার জন্য আজকে আমার এই প্রস্তাবটা, যে যেন তদন্তটা হয় বিভিন্ন সাইড থেকে, এই জন্য তদন্ত টিমটা নানাভাবে গঠন করা যায় কিনা, এগুলোর চুলচালা বিশ্লেষণ সরকারই জানবে। আমি একটা প্রস্তাব করছি, কিন্তু এগুলোর নানান লিমিটেশন থাকে, সুতরাং আমি প্রস্তাব করলে যে প্রস্তাব সবটাই গ্রহণযোগ্যতা আমি মনে করি না। আবার স্বাধীন একটা কমিশন, সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে করা যায়, এবং এটা আমি বিভিন্ন জনের মানে স্টেক হোল্ডারদের নাম বলেছি, কাদের নেওয়া যায়। যদি এমন কিছু একটা করা যায়, তাহলে আমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো, এবং আমরা অন্তত বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটা সবচেয়ে বেদনাদায়ক, আপনি দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পরে যেভাবে মানুষ নেমে আসলে, আপনার ছবিগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন, ইভেন বাংলাদেশে একমাত্র সরকার এই 54 বছরের ইতিহাসে যে সরকারের রাষ্ট্রপ্রধানের মৃত্যু হয়েছে, হত্যা হয়েছে, কিন্তু সরকারের পতন ঘটে নাই, একমাত্র বাংলাদেশ সরকারি 54 বছরের ইতিহাস। রাষ্ট্রপ্রধানকে খুন করে ফেলেছে এরা, কিন্তু বিএনপি সরকারকে খুন করতে পারে নাই। এটা আর কোনো সরকার নেই বাংলাদেশের সব সরকার এই তার কোনো না কোনোভাবে হয় ক্ষমতা হস্তান্তর করেছে, না অন্য কোনো আন্দোলনের প্রেক্ষিতে নিয়েছে। একটা রাষ্ট্রপ্রধানকে খুন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে, এবং দেখেন তারপরে সাত্তারের সরকার কিন্তু খুব ভালো চলছিল। এরশাদ কীভাবে এই কাজটা করেছে, আমি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে অভিযুক্ত ব্যক্তি মনে করি এরশাদকে, এবং দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি মনে করি রওশন এরশাদ এবং জিএম কাদেরকে, একই সাথে দুজনকে। গত 15 বছর আমাদের এতটা কষ্ট করতেই হতো না,
শুধুমাত্র রওশনের সাথে এবং জিএম কাদের যদি আনকন্ডিশনালি সাপোর্ট না দিত, এবং জিএম কাদের ওই কথাটা আপনার মনে আছে কিনা দেখেন, নির্বাচনের আগে ভারত সফর করে এসে বলে আমি কিছু বলতে পারবো না, ওনারা যদি বলেন বলবেন। এই ধরনের কথা কোনো দলের প্রধান বলতে পারে আর সেই দল টিকে থাকে, সেই ব্যক্তি গ্রেফতার হয় না এখন পর্যন্ত, এইটা আমি মনে করি ইন্টারিম সরকারের ব্যর্থতা, এবং বর্তমান সরকারের উচিত খুব দ্রুততার সাথে জিএম কাদেরকে গ্রেফতার করা।